This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে। গতকাল আমরা ওয়াকারুজ্জামান, বাংলাদেশের যিনি সেনাপ্রধান, তার বক্তব্য, হুঁশিয়ারি, সেগুলো আমরা শুনেছিলাম এবং পর্যায়ক্রমে বিশ্লেষণ করে দেখিয়েছিলাম বাংলাদেশে কোথাও কি একটা নতুন সূর্যোদয় তিনি ঘটাতে চাইছেন। তার কারণ হুঁশিয়ারি কখনো হচ্ছে নরমে এবং গরমে, তিনি তার বার্তা একটা বক্তৃতা দিয়েছেন এবং তা নিয়ে শুরু হচ্ছে চুলচেরা বিশ্লেষণ, চর্চা। বাংলাদেশের রাজনৈতিক যে প্রক্রিয়া শুরু হয়েছে, আজকে শোনা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য অনেকটাই সম্মত হয়েছেন অন্তর্বর্তী সরকার। কেননা নির্বাচন কমিশন বাংলাদেশের তারা আগে জানিয়ে দিয়েছিল যে তার নির্বাচন করতে তারা প্রস্তুত এবং সেই মতো প্রস্তুতি তারা রেখে দিয়েছে। এবং যেভাবে আর কি জোরালো হুমকি বা প্রতিক্রিয়া যেভাবে এসেছে ডক্টর ইউনূস এর উদ্দেশ্যে বা অন্যান্য বিবদমান রাজনৈতিক যে পক্ষ রয়েছে তাদের যেসব এসেছে, তাতে একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে। কে দেখাতে পারে বাংলাদেশকে প্রকৃত রাস্তা বা আস্থা কে নিতে পারে, এই নিয়ে কোনো সুনির্দিষ্ট কোনো কেউ বলতে পারছেন না। তবে যারা বাংলাদেশের রিসেন্ট পাস্ট যারা দেখেছেন, সদ্য অতীত হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের যে উন্নয়ন, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, যে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছিল এবং অনেকটা প্রস্তুত হচ্ছিল যে বিশ্বের যে চাহিদা, মার্কেটের যে চাহিদা এবং অন্যান্য কিছুর জন্যে, পুঁজির ক্ষেত্রে হোক বা শ্রমের বাজারে হোক যে চাহিদা, সেই চাহিদাকে যাতে পরিপূর্ণ করতে পারে। কিন্তু তার মধ্যে থেকে এক অস্থির রাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশ এমন একটা পরিস্থিতি মধ্যবিত্ত জীবনের উপর তৈরি করেছে, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় জায়গায় গেছে। যে কোনো মানুষ যারা তলা থেকে উপরে ওঠেন, উপর থেকে আবার যদি তাদের নিচে নেমে আসতে হয়, সে যে কি বুকে বা মনে একটা জ্বালা তৈরি করে, সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। যারা বাইরে বসে আছেন, বিদেশে থাকছেন, বা হচ্ছে ওখান থেকে বড় বড় লম্বা চওড়া বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন প্রেসক্রিপশন দিচ্ছেন, কেউ কেউ বিপ্লবী হতে চাইছেন, কেউ কেউ প্রযুক্তির সহযোগিতা নিয়ে, আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছেন যে সেনাবাহিনী প্রধান তাদের উদ্দেশ্যে কিন্তু সতর্ক বার্তা দিয়েছে। তিনি বলতে চাইছেন কথায় কথায় সেনাবাহিনীকে এরকম আক্রমণ কইরেন না, কথায় কথায় সেনাবাহিনীকে এরকম আক্রমণ কইরেন না, এটা বলছেন ওয়াকারুজ্জামান। কেউ কেউ বলছেন ওয়াকারুজ্জামান যে কাজটা করছেন শেখ হাসিনার পক্ষে কি ঝোল টানছেন। আবার শেখ হাসিনার পক্ষের লোকজন বলছেন কই, তিনি তো কোনো রকম এরকম পরিস্থিতি তৈরি করতে পারেননি যাতে শেখ হাসিনা তার সিংহাসন অক্ষুণ্ণ রাখতে পারেন। তাকে তো আলটিমেটলি পালিয়ে যেতে হলো এবং জেনারেল তাকে বললেন আপনি 40 মিনিটের মধ্যে দেশ আপনি ছেড়ে দেন, না হলে এরপর কি হবে আমরা কিছু জানি না। এবং সেই ক্ষেত্রেও যে টেকনিক, আবার সেই টেকনিকটা আমরা দেখতে পেলাম তার বক্তব্যে। হুঁশিয়ারি, আবার হচ্ছে একজন কর্তব্যপরায়ণ অফিসার, একজন জেনারেল। আসলে ওয়াকারুজ্জামান কি চাইছেন? ওয়াকারুজ্জামান যাদের উদ্দেশ্যে বলতে চেয়েছেন যে যারা যারা সেনাবাহিনীকে বলছেন তাদের মধ্যে অবশ্যই মনে করা যেতেই পারে যে পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে, তার যেমন অনুগামী প্রচুর, তার বিরুদ্ধচারণকারীর সংখ্যা অগণিত। তিনি ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে তিনি বারবার বলছেন যে ইনি আব্দুল ফাতাহ এল সিসি তিনি হতে চাইছেন। কে সিসি? যে ছবি আপনারা দেখছেন, তিনি একজন ইজিপ্টের বা মিশরের একজন রাজনৈতিক প্রধানমন্ত্রী এবং তার সাথে তিনি একজন প্রাক্তন সেনাবাহিনীর কর্তা এবং জনপ্রিয়, প্রায় নিজে এককভাবে তারা ইয়ে করতে চাইছেন। যাই হোক, আমি দীর্ঘায়িত করতে চাই না, আমরা আজকে শুনে নেব যে তার ভাষণের সেই অংশটুকুই যেখানে তিনি বলছেন যে
সেনাবাহিনীর উদ্দেশ্যে অযাচিত সমালোচনা করবেন না। গতকাল আমরা শুনেছি, আজকে আরও তার দ্বিতীয় পর্যায়ে শোনাবো হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কি বলেছেন। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা উই ইউনাইট আওয়ারসেলভস। দেশ জাতি যেন কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি জেনারেল নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন, সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে আমরা এই যে বক্তব্য, তার বক্তব্য নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। আমরা বিভিন্ন প্রাক্তন সেনাকর্তা যারা রয়েছেন, বিভিন্নভাবে প্রতিরক্ষা বিশেষজ্ঞ, ভাষ্যকার, অনেকের সাথে কথা বলছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক। এই কথার মানেটা কি, বা এই কথার মাধ্যমে ঠিক কি বোঝা যাচ্ছে এখনকার এই মুহূর্তের বাংলাদেশ, বা কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? আমি প্রথমে এই বিষয়ে একটু দূরভাষে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। আপনাকে স্বাগত জানিয়ে, এই যে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, আই হ্যাভ হ্যাড এনাফ সিন্স লাস্ট 7 months, এটাও যেমন বলছেন। আবার তার সাথে তিনি বলছেন যে সেনাবাহিনীকে আপনারা উৎসাহিত করুন, কোনো রকম করুন না। নানাভাবে তিনি তার 22 মিনিটের এই বক্তব্য আপনিও নিশ্চয়ই শুনেছেন। ঠিক কী বার্তা দিতে চাইছেন? তার পরিস্থিতি কি খুব খারাপ? কেউ বলছেন হাসিনার পক্ষে তিনি, কেউ বলছেন না, হাসিনাকে তিনি রক্ষা করতে পারেননি। আসলে তিনি আল সিসির মতো তিনি একজন ক্ষমতা আসতে চাইছেন, যেরকম ইজিপ্ট বা মিশরে হয়েছিল। ঠিক কি বলবেন? সুজিত বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেকচারগুলো যেগুলো ওয়াকারুজ্জামান দিল। আমি ছোট্ট করে এই জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ব্যাকগ্রাউন্ড বলি, তাহলে হয়তো এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে হোয়াট এক্স্যাক্টলি হি ওয়ান্টস সেটা মিলে যেতে পারে। প্রথম কথা হচ্ছে, 1985-এ কমিশন হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। আর আপনি অবাক হয়ে যাবেন, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিন্তু 1971 সালের এপ্রিল মাসে তারা ডিফেক্ট করে, কমপ্লিট রেজিমেন্ট চিটাগংয়ে ছিল, তারা ডিফেক্ট করে মুক্তি যোদ্ধাদের যে জুলু ফোর্স, যেটা কমান্ড করছিল তখন মেজর জিয়াউর রহমান, সেই ফোর্সের নিচে এরা অপারেট করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। প্রফেশনালি ওয়াকারুজ্জামান ইজ ভেরি ব্রাইট, ওর মধ্যে কোনো ডাউট নেই। 1985-এর কমিশন কিন্তু ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ বাংলাদেশ, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ইউকে, আর অনেক ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ আর্মির মধ্যেও ধরেছে। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা নিই, এটাও লোকে জানে না, ওনার ওয়াইফ হচ্ছে বাংলাদেশ আর্মির ফর্মার চিফ অফ আর্মি স্টাফ। ওনার ওয়াইফ হচ্ছে সেই ফর্মার চিফ অফ আর্মি স্টাফ যিনি বাংলাদেশ আর্মিতে 1997 থেকে 2003 পর্যন্ত বাংলাদেশ আর্মি চিফ অফ দি আর্মি স্টাফ ছিল। তার সান ইন ল হচ্ছে এই ওয়াকারুজ্জামান। আর ওর বাবা, ওয়াকারুজ্জামানের বাবা ডিস্ট্রিক্ট জাজ ছিল, ভেরি ফেমাস ডিস্ট্রিক্ট জাজ অফ ইস্ট বেঙ্গল, পরবর্তীকালে বাংলাদেশ। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার মনে হয় হি ইজ এ ভেরি ভেরি অ্যাম্বিশাস জেনারেল। অ্যাট দি সেম টাইম হি ইজ শোয়িং হিজ লয়ালিটি
টুয়ার্ডস বাংলাদেশ আর্মি অ্যান্ড পিপল অফ বাংলাদেশ। এখন লোকের পিপল মানে জনসাধারণের থেকে একটা ভালোবাসা বা একটা সিম্প্যাথি পাওয়ার জন্যে প্রথমেই উনি যে করলেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে উনি বললেন যে আপনি দেশ ছেড়ে চলে যান, তার কারণ আপনার সিকিউরিটি আমি দেখতে পারবো না। তারপর এই প্রথম হলো যে একজন সেনা প্রধান দেশের প্রাইম মিনিস্টারকে সুরক্ষা দিতে পারলো না বা দেশের প্রাইম মিনিস্টারকে সুরক্ষা দিতে অস্বীকার করলো, শুধু পিপলের ভয় মানে লোকের ভয়, যে লোক তাকে এই বেসিক্যালি যে স্টুডেন্ট দলগুলো ব্যাকড বাই দি জামাত অ্যান্ড বিএনপি, তারা যেভাবে একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটি শুরু করেছিল, ওয়াকাউর জামান অ্যাজ দি চিফ কুড হ্যাভ স্টপড ইট, কিন্তু তাতে অনেক ব্লাড শেড হতো, ও সেটাও অ্যাভয়েড করেছে। এবারে যে প্রশ্নটা আপনি যে প্রশ্নটা সবাইকে একটু চিন্তায় ফেলেছে যে অ্যাকচুয়ালি হি ওয়ান্টস অ্যান্ড কার লোক উনি কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান না উনি নিজে সিংহাসনে বসতে চায়? ইট ইজ এ ভেরি ভেরি কমপ্লিকেটেড কেস বাই নাও, কিন্তু হি ইজ এ কুল ক্যাট। উনি কিন্তু ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সের সঙ্গেও লিবিয়া টিবিয়াতে কাজ করেছেন। তো হি ইজ অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ প্রফেশনালি হাইলি কোয়ালিফাইড। এখন প্রফেশনালি কোয়ালিফাইড মোস্ট অফ দি অ্যাট দ্যাট লেভেলের অফিসার অনেক সময় অ্যাম্বিশাস হয়ে যায়। এখন হয়তো ওনার মাথার মধ্যে ঘুরছে যে আমি ওই যে আপনি বললেন না ইজিপশিয়ান জেনারেল উইথ কাম বিগ ম্যান, সেই ধরনের একটা অ্যাটিটিউড আশা কিন্তু আমরা একেবারে ইগনোর করতে পারি না, কিন্তু এটা একটু সময় বলবে। অ্যাট দি সেম টাইম আমি এও বলতে চাই হি ইজ ট্রাইং টু কিপ এ ব্যালেন্স বিটুইন ইন্ডিয়ান আর্মি অ্যান্ড পাকিস্তান আর্মি। ওর নেতৃত্বেই প্রথমেই পাকিস্তান আর্মি থেকে একটা ম্যাসিভ মুভমেন্ট শুরু হয়েছে। পাকিস্তান আর্মির কমান্ডো যারা ওরা এসএসজি বলে, পাকিস্তান আর্মির আইএসআই, এই ধরনের একটা মুভমেন্ট। অ্যাট দি সেম টাইম ও কিন্তু ওর বাংলাদেশের মিলিটারি একাডেমিতে আমাদের ইন্ডিয়ান আর্মি অফিসাররাও কোর্স করছে এখনো। এটা একটা পার্সোনালিটি এই মুহূর্তে একটা সাইড, কোন সাইডে ও যাচ্ছে সেটা কিন্তু এখনো প্রকট হয়নি, কিন্তু এটা বেরিয়ে আসবে। কিন্তু একটা জিনিস একদম নিশ্চিত যে উনি চাইছেন হিংসা বা এই ধরনের অ্যাক্টিভিটি যে অরাজকতা চলছে বাংলাদেশে সেটা যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রোল করতে চেষ্টা করছে, কিন্তু অ্যাট দি সেম টাইম উনি একটা ফোর্স শুধু বিহেভ করতে চায় বা একটা ফোর্স ইউজ করতে চায় একটা ফোর্সের বিরুদ্ধে। উনি একটা ইম্পার্শাল যে একটা মুভমেন্ট যেটা দেশের মধ্যে একটা নিউট্রালিটি ফিরিয়ে এনে সিকিউরিটি দিয়ে সেখানে একটা সুষ্ঠু ইলেকশন হবে, সেটা কিন্তু একটা ডাউট আমি পাচ্ছি। এই ইলেকশনের বগি দিয়ে যে ডিসেম্বর পর্যন্ত করব, অমুক তমুক করব, এই হচ্ছে তাই হচ্ছে, হঠাৎ করে আমরা হয়তো দেখবো সিচুয়েশন এরকম হয়ে যাবে যে সে বলবে যে সিচুয়েশন ইজ আউট অফ কন্ট্রোল এন্ড আই এম টেকিং ওভার দি কমান্ড অফ বাংলাদেশ। হাই চান্স এটা, তাই তো? মানে এটা আপনি যেটা বললেন, কারণ আপনি একদিকে এটা বললেন অ্যাম্বিশাস, ফলে তার একটা পলিটিক্যাল ইনক্লিনেশন লাইক সিসি ইজিপ্টের এরকম হলে না হওয়ার কিছু নেই, ব্রিলিয়ান্ট পারসন একাডেমিক্যালি। এবং আপনি এটা বললেন যে এক ধরনের পপুলারিটি গেইন করতে চাইছেন, কারণ ওখানে বাংলাদেশে জামাতেরা যেরকম অ্যাক্টিভ, বিএনপি বিভিন্ন শক্তি অ্যাক্টিভ পলিটিক্যাল এবং জন্য রিলিজিয়াস সেগমেন্টগুলো একটা ব্যালেন্স করতে চাইছেন, এবং পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি একটা ব্যালেন্স করতে চাইছেন। ফলে এই ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকলে চতুর্থ যেটা আপনি বললেন যে এরকম ডিসেম্বরের আগেই হয়তো একটা এরকম কু হয়ে যেতে পারে, যেটা বা একদম পুরোপুরি সরাসরি। আমি আপনার সঙ্গে একমত, এটাকে কু বলবো না, ব্লাডলেস কু, হয়তো ব্লাডলেস কু এরকম একটা সিচুয়েশন করে উনি চাইবেন ব্লাডলেস কু করে। আর আমরা জানি না বা ট্রাম্পের দিক থেকে আবার রিজিম চেঞ্জের একটা মুভমেন্টও হয়তো হতে পারে, যে এখন যে ইউনিসের রিজিম চলছে সেটাকে ডিস্টেবল করতে হবে, সেটাকে আউট করতে হবে।
এর এই ধরনের একটা রিজিম সেখানে সৃষ্টি করতে হবে যেখানে হয়তো ওয়াকারুজ্জামান উইল প্লে বিগ রোল। ওকে, ধন্যবাদ কর্নেল সৌমিত্র রায়। গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমরা শুনে নিলাম ভারতীয় সেনাবাহিনী প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের কাছ থেকে, এবং যে সম্ভাবনারগুলো কথাগুলো বলেন। আমি প্যানেলে আজকে ডিসকাশনের জন্য এই ব্যাপারে নীলাঞ্জন দাস রয়েছেন, যিনি একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অধ্যাপক ডক্টর আশিস দাস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন, এবং গৌতম দত্ত, তিনি উত্তরবঙ্গ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে। গৌতম দত্ত, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর প্রফেসর দাস আপনার কাছ থেকে জানতে চাইব যে কর্নেল সৌমিত্র রায় যেটা বলেন, ধরুন চতুর্থই যদি অপশানসটা নিয়ে খুব জোর চর্চা, এটা একটা ইন্টিমেস রয়েছে যে ব্লাডলেস কু। কারণ দেখেছি রাজনীতিতে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতা, নেত্রী স্বয়ং বাইরে, জয় রহমান বাইরে, যারা যারা মানে ওবায়দুল কাদের যিনি মহাসচিব, তার কোনো ঠিকানা নেই, টিকি পাওয়া যাচ্ছে, তার কোনো, তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, নোবডি নোজ। অন্যদিকে খালেদা জিয়া বা তারেক জিয়া, তারাও ইন এক্সাইল, তাদের যারা নেতৃত্ব বয়স্ক। অন্যদিকে জামাত, তার সর্ব পৃথিবীতে তার অ্যাকসেপ্টেন্স নিয়ে প্রবল, এবং ইসলামিক জঙ্গিবাদের সাথে জামাতকেও ট্যাগ করে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমভাবে এটা হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে ওয়াকারুজ্জামানের কাছে একটা কি এটা একটা সুযোগ, এটা কি একটা রকম, এবং অতীতের যে ইতিহাস যেটা সিসির ক্ষেত্রে হয়েছে, এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে এই ওয়াকারুজ্জামানের এই বক্তব্য সেদিকে কিছু ইঙ্গিত দিচ্ছে? সেটা হচ্ছে সুজিত দা, মানে কর্নেল সাহেব খুব সুন্দরভাবে বলেছেন। আমি কর্নেল সাহেবের বক্তব্যের রেস ধরে বাকিটা এগোতে চাইছি। সেটা হচ্ছে যে একটা কথা উনি বললেন যে 5ই আগস্ট দেশের প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিতে পারেনি দেশের সেনাপ্রধান। এটা কিন্তু দেশের যিনি সেনাপ্রধান তার ব্যর্থতা হিসেবেই দেখা উচিত। সেনাপ্রধান দেশের প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিতে পারছে না, এটা সেনাপ্রধানেরই ব্যর্থতা। জনগণের ভয়ে হোক বা যার ভয়ে হোক, এটাকে তার দায়িত্বের অপদার্থতার জায়গাটা চিহ্নিত করে। 1, 2, উনি যে তার বক্তব্যে বললেন মারামারি কাটাকাটি, এই যে পরিবেশ বাংলাদেশে আছে, আপনারা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করবেন না। এই মারামারি কাটাকাটির পরিবেশ পরিস্থিতিটা তৈরি হলো কেন? আমি ধরে নিলাম হাসিনার 16 বছরের শাসন বাংলাদেশের মানুষকে অসন্তুষ্ট করেছিল। আমি ধরে নিলাম হাসিনা স্বৈরাচারী ছিলেন, অসন্তুষ্ট করেছিল। কিন্তু 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের দিন এই সেনাপ্রধানের ভূমিকা কী ছিল? তিনি হাসিনাকে যেমন ভারতে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করছেন, ওই এতে তুলে দেওয়ার পর উনি কিন্তু সমস্ত বিরোধী শক্তিগুলোর সাথে আলোচনায় বসেছিলেন। তার যে আবাস আছে সেখানে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় বসার অধিকার একটা দেশের সেনাপ্রধানের এলো কোথা থেকে? এই জায়গা থেকে আপনি সেনাপ্রধানের মোটিভসটা, মানে কর্নেল সাহেব যেটার দিকে ইঙ্গিত করলেন, সেই মোটিভসটা আপনাকে বুঝতে হবে। 2 হচ্ছে যে এখন তো সেনাবাহিনী মাঠে আছে, তাই তো? 5ই আগস্টের পরে 8ই আগস্ট ইউনুস শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির কাছে আমি এই কথাটা বলছি, কারণ তো এরা তো উপদেষ্টা পরিষদ। কার উপদেষ্টা? সরকার নেই, তাহলে উপদেষ্টা মানে সরকার নয়, কিন্তু উপদেষ্টা মানে রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন। কিন্তু রাষ্ট্রপতি এখানে দেখছি তার যে সাংবিধানিক দায় দায়িত্ব থাকার কথা তিনি সেগুলো পালন করছেন না। কিন্তু আমার প্রশ্ন যেটা, যে সেনাবাহিনী এই সময় তো মাঠে আছে, 8ই আগস্টের পর থেকে মাঠে আছে, তো মানে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ নেই? কারণ 400 থানা জ্বালিয়ে পুড়িয়ে সেখানকার বন্দুক টন্দুক যা যা অস্ত্র ছিল সব, মানে এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত জেল এবং কারাগারের আসামিরা কিন্তু বাইরে। ফলে বাংলাদেশের এই সময়ের যে পরিস্থিতি, প্রত্যেক দিন চপার দিয়ে কাকে কেটে দিচ্ছে, প্রত্যেক দিন রাতের বেলা গাড়িতে লুণ্ঠন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সংঘবদ্ধ ধর্ষণ হচ্ছে, এই পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও কাজে আসছে না কেন? তাহলে এই কাজ না করার পেছনে কি কোনো মোটিভস আছে? মানে কর্নেল সাহেব যেটার দিকে ইঙ্গিত দিলেন যে এটা চলতে থাকুক, তারপরে উনি গতকাল এবং আজকে ভালো ভালো কথা বলছেন,
কিন্তু আপনাকে 5ই আগস্টের একটা কথা উনার কিন্তু বলেছিলেন, সেটা আমরা কেউ ভুলে গেলে চলবে না। তিনি বলেছিলেন যে বাংলাদেশের জান মালের দায়িত্ব আমি নিলাম। আপনি যদি ওই দিন অঙ্গীকার করেন যে দেশের মানুষের জান এবং মাল, মানে জীবন এবং সম্পদ রক্ষার দায়িত্ব আমি নিলাম, তাহলে আপনি কথা রাখতে পারছেন না কেন? নাকি আপনি খুব ইচ্ছাকৃতভাবে এই বাংলাদেশের যে মবক্রেসি শুরু হয়েছে, মব দিয়েই সবকিছু হচ্ছে, সেটাকে কি আপনি ভেতরে ভেতরে প্রশ্রয় দিচ্ছেন? যে বাংলাদেশের মানুষ তিতিবিরক্ত হয়ে যাক এবং তিতিবিরক্ত হয়ে এমন একটা জায়গায় আসুক, উনি যখন কর্নেল সাহেব যেটা ইঙ্গিত দিলেন যে আমি হ্যান্ডওভার করবো যেদিন, তাহলে মানুষ কিন্তু বলবে হ্যাঁ ঠিকই করেছেন, কারণ আমরা এই পরিবেশ পরিস্থিতিতে আর টিকতে পারছিলাম না। এই যে ছাত্ররা কি একটা, এবং সেটা হলে অস্বাভাবিক, মানে তাহলে বলতে হয় নীলাঞ্জন বাবু যে রাজনীতিবিদরা রাজনীতির অঙ্ক কষবেন, বিভিন্ন দাবার চাল তারা তৈরি করবেন, এরকম সিচুয়েশন ক্রিয়েট করবেন। বাংলাদেশের যে একদিকে একটা রাজনৈতিক পরিমণ্ডল সেখানে অভাব, রাজনৈতিক শক্তি কোণঠাসা, গণতন্ত্র বলে কিছু নেই, কবে নির্বাচন হবে কোনো ধারণা লোকের কাছে স্পষ্ট নয়, পুলিশ তার কাজ করতে পারছে না, যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে তারা ঠিকমতো জানমালে রক্ষা করতে পারছেন না। জনগণ যে অঞ্চলে একটু ভালো লোকজন রয়েছেন, চেতনা সম্পন্ন, তাদের প্রক্রিয়ায় বা যারা হচ্ছে বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের উদ্যোগে স্থানীয় যারা রয়েছেন তারা বিভিন্ন মানুষকে রক্ষা করছেন। এইরকম একটা পরিস্থিতি, মানে গোটা একটা দেশ অসংখ্য খণ্ডে যেন বিভক্ত হয়ে রয়েছে। এইরকম একটা অশান্তির পরিবেশ জন্যে যে কোনো যদি দেখা যায় দেশে একটা আর্মি অভ্যুত্থান বা এগুলো খুব অনুকূল পরিবেশ তৈরি করে, তো ওয়াকারুজ্জামান যদি এইরকম একটা পরিবেশের সুযোগ নেন, সেটা কি খুব ক্ষতিকারক কিছু হবে ভারতের পক্ষে? দেখুন, কর্নেল স্যার যেটা বললেন যে উনি খুব ওয়েল ডেকোরেটেড অফিসার, ওয়েল এডুকেটেড, ওয়েল ডেকোরেটেড অফিসার, ওনার ভালো ব্যাকগ্রাউন্ড আছেন, কিন্তু তা সত্ত্বেও আমার কেন যেন মনে হয় যে এই উপমহাদেশের ইতিহাসে সব থেকে হয়তো দুর্বলতম চরিত্রের জেনারেল হলেন ইনি, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। কারণ আমরা 5ই আগস্টের পর থেকে যদি কিছু ঘটনা বলি, দেখি একটা জিনিস দেখুন, যখন কোনো একটা দেশে যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, একটা দেশ পরাস্ত হয়, তখন যে বিজয়ী সৈন্যদল যখন কোনো একটা দেশ অকুপাই করে, সেই মুহূর্ত থেকে কিন্তু সেই দেশের, মানে সেই যে দেশটা অকুপাই করলো সেই দেশের জনগণের জান মাল প্রাণের দায়িত্ব, রক্ষার দায়িত্ব সেই বিজয়ী সৈন্যদলের হয়। এক্ষেত্রে তো বাংলাদেশ তার নিজের দেশ। গত 5ই আগস্টের ঘটনার পর থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর বিশেষত বিশেষত হিন্দু বৌদ্ধদের ওপর এবং সেই সঙ্গে যারা আওয়ামী লীগের যারা গ্রাউন্ড ওয়ার্কার তাদের ওপর যে হারে নারকীয় অত্যাচার তাণ্ডব হয়েছে, সেটা কিন্তু একদম চোখ বুজে উনি সহ্য করে গেছেন, যেটা একজন আর্মি কমান্ডারের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না। কারণ এছাড়া আরও কয়েকটা জিনিস, যেমন ধরুন ভেরি রিসেন্টলি পাকিস্তানের জামাতুল ইসলামের একজন আছেন কি হাফিজ নাইমুর রহমান, উনি বলেছেন যে মানে বাংলাদেশ পাকিস্তান এক হয়ে যাবে, বাংলাদেশও পাকিস্তান হয়ে যাবে। কদিন আগেও একটা মানে খবরে এসছিল এবং সেটার সত্যাসত্য হয়তো অবশ্যই আছে, যে রংপুরে নাকি ওই নতুন ওই জামাতে ইসলামের ছেলেদের নিয়ে একটা ট্রেনিং ক্যাম্প হচ্ছে, যেটা কর্নেল স্যার যেটা বললেন যে ওই পাকিস্তানের এসএসজির যারা তারাই প্রথম আইএসআইয়ের একটা টিম প্রথম ঢাকায় ল্যান্ড করলো এবং তারা সেখান থেকে অপারেট করছে, এবং সেটা শোনা যাচ্ছে তারা রংপুরে একটা বেস ক্যাম্প তৈরি করবে, যেরকম করে পিওকেতে যেরকম করে অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্টের জন্য তৈরি করা হয় মুজাহিদ বা জেহাদিদের, ঠিক সেরকম একটা কিছু তারা সেরকম প্ল্যান করছেন। এবং সেই খবর যদি ভারতীয় মিডিয়ার কাছে থাকে, সেই খবর কি বাংলাদেশের জেনারেলের কাছে নেই? আছে, কিন্তু তিনি চুপ করে আছেন। এবং তাহলে কি আমরা ধরে নেব যে এই তার মৌনতাটা সম্মতির লক্ষণ? এই ক্ষেত্রে আমরা বারবার সবার চোখে একটা জিনিস ভাসছে যে উনি শেখ হাসিনাকে একটা সেফ প্যাসেজ দিয়েছেন, কিন্তু সেম টাইমেও কিন্তু এই যে বাংলাদেশে যে সো কল্ড মুভমেন্টটা হয়েছে, তার জন্য যে এত হাজার হাজার লোক তারা মারা গেছে, গৃহহীন হয়েছে এবং সমস্যায় পড়েছে, সেটাও কিন্তু আর্মির
পরোক্ষ মদত ছাড়া পসিবল ছিল না। আর্মি যদি সেই সময় অ্যাক্টিভ থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটতো না। তো সেক্ষেত্রে বলা যেতে পারে এই মুহূর্তে উনি সাপের মুখেও চুমু খাচ্ছেন, ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন, এবং উনি এই গত 7 মাস ধরে খুব সেফ খেলে আসছেন, এবং খুব সেফ খেলে আসছেন কারণেই ওনাকে কিন্তু এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ডাইরেক্টলি ওনাকে কেউ আক্রমণ করছে না, ওনাকে যারা করছেন বাইরে থেকে, দেশের বাইরে যারা ইউটিউবাররা আছে বা দেশের বাইরে থেকে যারা, তারা হয়তো ওনাকে কিছু বলছেন কিন্তু সরাসরি ভেতর থেকে কিছু বলছেন না। বাট আমার প্রফেসর দাস সাহেব যেটা বললেন বা কর্নেল সাহেব যেটা বললেন যে ওনার মনের ইচ্ছে, সেটা কিন্তু মানে সেটা বাংলাদেশ এবং পাকিস্তান প্রত্যেকটা জেনারেল, প্রত্যেকটা যখন কোনো আর্মি অফিসার যখন সে প্রত্যেক কমিশন হয়, সে হয়তো সেই স্বপ্ন নিয়ে হয় যে আমি একদিন জেনারেল হব এবং জেনারেল হয়ে আমি কু করে আমি, কারণ পাকিস্তানে আমরা দেখেছি যে কতগুলো কু হয়েছে, কতগুলো ওখানে জেনারেল তারা শাসন ক্ষমতা নিয়েছে, বাংলাদেশেও সেম হয়েছে। সুতরাং উনি যে ওনার মনে যে সেরকম কিছু নেই সেটা ডেফিনেটলি নয়, মানে ডেফিনেটলি আছে। অনেকটা হচ্ছে ভারতের মিলিটারি একাডেমি বা ভারতের যারা মিলিটারি এক্সপার্ট তাদের কাছ থেকে ট্রেনিংটা নেব, জেনারেল দেন কু, ওটা হবে পাকিস্তান স্টাইলে। এক্স্যাক্টলি এবং মানে এটাই আপনি বলতে চাইছেন যে সাপের মুখে চুমু, ব্যাঙের মুখেও চুমু। এবং উনি এই যে গত 7 মাস থেকে উনি, হ্যাঁ অনেকে বলতে পারে তাহলে তো যেদিন আগস্টে ঘটলো তখনই করতে পারতেন, কিন্তু তখন যদি উনি করতেন, এই যে এখানেই ওনার চরিত্রের মধ্যে যে কথাটা আপনি বললেন যে একটু পলিটিক্যাল, একটু রাজনৈতিক অ্যাম্বিশন এবং সেই সঙ্গে একটু রাজনৈতিক চিন্তাধারা উনি ঢুকিয়ে দিয়েছেন। 7 মাস ধরে ওয়েট করে করে উনি যখন দেখলেন যে এখন সেই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার থেকে ওদের যারা ছিল, নাহিদ ইসলাম বেরিয়ে গেছেন অলরেডি, সাজিস আলম যে আছে সেও বেরিয়ে যাবে বলছে, ওরা একটা নতুন সো ওনারা দেখছেন যে এখন ইউনিসের পাশেও লোক নেই, সো দিস ইজ দ্য রাইট টাইম, আমি একটা হাওয়ায় একটা ছড়িয়ে দিলাম যে আমি কিন্তু, ওরা একটা বললো, উনি ওনার ছিল একটা, ওনার ওই বক্তব্যে ছিল যে আমি একটা আপনাদেরকে জানিয়ে দিলাম, তারপরে কিন্তু বলবেন না যে আমি জানাইনি, ভবিষ্যতে কিন্তু এরকম ঘটতে পারে। উনি একটা রাস্তা তৈরি করলেন যেন আজ থেকে কিছু মাস পরে, 1-2 মাস পরে উনি হয়তো দেখাবেন যে যেহেতু বাংলাদেশে এখনও শিয়াল কুকুরের মতো তারা লড়াই করছে, মাৎসান্যায় চলছে বেসিক্যালি, তো সেটাকে দেখিয়ে উনি যদি ক্ষমতাটা নিতে পারেন, তো এটা ওনার মনের মধ্যে আছে এবং সেটা আমরা সবাই, এটা জলের মতো পরিষ্কার, মানে এর মধ্যে কোনো নেই। কিন্তু ঘটনা হলো যে একজন আর্মি জেনারেল হিসেবে ওনার প্রায়োরিটি হওয়া উচিত ছিল দেশের জনগণের স্বার্থ রক্ষা, সেটা উনি করতে পারেননি, কারণ লাখো লাখো সংখ্যালঘুরা ওখানে সাফার করেছে অনলি বিকজ অফ দিস সো কল রেভলিউশন, তো সেটা উনি পারেননি এবং এটা কমপ্লিটলি ফেলিয়ার ওনার, অ্যাপার্ট ফ্রম হাসিনাকে রক্ষা করা। এরকম ডিভাইড অ্যান্ড মানে প্রায় শতবিভক্ত বাংলাদেশের ছাত্র সমাজ বিভক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন মাত্র স্থান পাচ্ছে, বাকি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র তারা বলছেন বৈষম্য হলো, তাদের উপর চরম বৈষম্যের অভিযোগ এনেছেন। তারা বিএনপির সাথে জামাতের একেবারে বলা যায় যে একটা রাজনৈতিক একটা মতপার্থক্য তীব্র আকার নিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগকে আটকাবার জন্য সকলেই বলছেন, কিন্তু সেখানে বিবিধ শক্তি এখন ধীরে ধীরে কিন্তু আওয়ামী লীগ ক্রমশ তারা প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে এবং তাদের সাপেক্ষে বক্তব্য দিচ্ছেন। এমন কিছু কিছু ব্যক্তি তারা বক্তব্য রাখছেন, তাতে তাদের যদি ক্ষয়ক্ষতি হয় তাতেও কিন্তু একটা পরোয়া নেই। এতটাই অস্থির পরিস্থিতির মধ্যে এবং কোথাও একটা জায়গায় এখন এই মুহূর্তে বাংলাদেশ আছে। ঠিক সেই সময় জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য, দুদিনের বক্তব্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে কোথাও কি বাংলাদেশে একটা রক্তপাতহীন একটা কোথাও কু এরকম কি আশঙ্কা করা হচ্ছে। যদিও জেনারেল সাহেব বারবার বলছেন যে এরকম কোনো তার মধ্যে পরিকল্পনা নাই, বাসনা নাই, তিনি একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে তিনি বাংলাদেশকে রেখে দিয়ে তারা ব্যারাকে ফিরে যাবেন। ব্যাপারটা কি তাই? ইতিহাস কি তাই বলে? এরকম নিয়ে আমাদের চর্চা বিশ্লেষণে গৌতম দত্ত, রাজনৈতিক বিশ্লেষক, আপনি কি বলবেন? আমি আপনাদের বলি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, কোড আনকোড এই শব্দটা তিনি উচ্চারণ করেছেন। কেন করলেন, কাদের করলেন, এবং সতর্ক করবার মতো আজকে এতগুলো মাস পরে তার কেন মনে হলো? এইটা হচ্ছে প্রশ্নটা। এই প্রশ্নটা, হ্যাঁ, আপনার অডিওটা চলে গেছে, একটু ফ্রেমটা একটু ঠিক করে নিন। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ,
হ্যাঁ, আশিসবাবু, এই যে এই যে এই সতর্কবার্তা যেটা গৌতমবাবু বলছিলেন, এই সতর্কবার্তা তিনি করে দিয়েছেন, মানে যাতে ভবিষ্যতে কেউ কিছু না বলতে পারে। আপনি বলেন 5 তারিখের সময় তিনি যেটা বলেছিলেন জানমালে, সেটা তো ব্যর্থ হয়েছেন। এই সতর্কবার্তা, এই সতর্কবার্তাকে কি বাংলাদেশের রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তারা খুব সিরিয়াসলি নেবে ব্যাপারটাকে? না, অলরেডি বাংলাদেশে এই সেনাপ্রধানের বক্তব্যের রেশ কিন্তু চলছে, বেশ তোলপাড় হচ্ছে। মানে সেটা ভেতরে ভেতরে হতে পারে, কারণ ওখানে দেখুন যারা সত্যি কথা বলবো সংবাদপত্র বা টেলিভিশন মিডিয়া, ওরা কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার মতন জায়গায় নেই। সেটা তাদের দোষ না, মানে হাসিনাকে ফ্যাসিবাদী সব বলে, কিন্তু ফ্যাসিবাদের সংজ্ঞা যারা ফ্যাসিবাদী বলে তারা হয়তো জানে না। কিন্তু ওখানে এইটুকু বলতে পারি, মিডিয়ার সত্যি কথা বলার সাহস নেই। এবং ওখানকার মানুষরা, সত্যি কথা বলবো, বিদেশের মিডিয়াতে তাদের দেশ নিয়ে যে চিন্তাভাবনা চলছে বা যেখানে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদটাকে তাদের প্রতিবাদ বলে মনে মনে বিশ্বাস করে। ফলে ওখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষরা কিন্তু এই যে প্রত্যেকটা দিন যে বাংলাদেশের যে মানে অব্যবস্থা, অনিয়ম, লুটপাট, এই যে একটা ছাত্র সংগঠন কি একটা দলফল করেছে, এই নিয়ে যে আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদের মধ্যে মারামারি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই নতুন দল করতে গিয়ে স্পেসিফিক একটা জায়গার লোকেদেরকে শুধু জায়গা দিচ্ছে, আর বাকি সারা দেশের আরও যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানেও যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল, সেই সম্পৃক্ত থাকা ভালো না মন্দ আমি তো এই তর্কে যাচ্ছি না, তাদেরকে কিন্তু পুরো আউট করে দিয়েছে। তাহলে একটা মুষ্টিমেয় শক্তি, মানে হাসিনাকে যে দোষে দোষারোপ করা হচ্ছিল সেই একই দোষে তো এরাও দুষ্ট। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু একটা নিষ্কৃতি চাইছে। এই নিষ্কৃতিটা কিভাবে আসতে পারে? তাহলে তড়িঘড়ি নির্বাচন করতে হবে, কিন্তু সেই তড়িঘড়ি নির্বাচনের কোনো আকাঙ্ক্ষাই কিন্তু এই উপদেষ্টা যারা হিসেবে যারা এই সময়, আজকে একটু অন্য শোনা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার মতো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সে তো 5ই আগস্টেই বলেছিল এই সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসেব করে দেখুন 18 মাসের ওই যে টাইম ফ্রেমটা, ওর মধ্যেই কিন্তু এখনো সবটাই ঘোরাফেরা করছে। কিন্তু নির্বাচন হবে, সেই নির্বাচনে তাহলে সবাইকে, উনি আর একটা কথা বলছিলেন, ইনক্লুশন করতে হবে সব দলকে। তাহলে কি উনি কি ইঙ্গিত করেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে জায়গা দিতে হবে? একেবারেই সেটা। আমি এখান থেকে গৌতম দত্ত, আপনি বলছিলেন সতর্কবার্তা, এই সতর্কবার্তার মধ্যেও যেরকম একটা আপনি বলছিলেন, আবার হচ্ছে নির্বাচন হলে ইনক্লুসিভ হতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকেও রাখতে হবে। তাহলে সতর্কবার্তাগুলোর মধ্যে থেকে আমরা কি কি সতর্কতা বার্তা মানে পেতে পারি, বা যেটা কর্নেল সৌমিত্র রায় বলতে চাইলেন যে কোথাও একটা ব্লাডলেস কুর দিকেও একটা সম্ভাবনা থাকছে? হ্যাঁ, আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কথাটা বললেন, সে বলার ক্ষেত্রে কতগুলো প্রেক্ষাপট আমাদের ভাবতে হবে। সেই প্রেক্ষাপটগুলো যদি আমরা একটু আগে থেকে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করব যে সম্প্রতিকালে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি, তাদের দুজনের যে দুটো স্টেটমেন্ট বেরিয়েছে, তার একটা স্টেটমেন্ট কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে যে ধর্মীয় চরমপন্থী দমনে একসাথে কাজ করবে। আপনি যদি বাংলাদেশের বর্তমান অবস্থাটা দেখেন, তাহলে বাংলাদেশকে সম্প্রতিকালে সন্ত্রাসবাদের একটা আতুরঘর হিসেবে চিহ্নিত করা যায়, যেখানে এই মুহূর্তে আইএসআই এর পতাকা বাংলাদেশের পতাকার চেয়ে বেশি পথ করে উঠছে। ফলত সেটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই বাস্তবটাকে আমরা অস্বীকার করতে পারবো না। পাশাপাশি কক্সবাজারে যে ঘটনাগুলো, সম্প্রতিকালে যে ঘটনাটা ঘটেছে সেনাবাহিনীর উপরে, যেখানে প্রায় 8-9 খানা সাবমেরিন দাঁড়িয়ে আছে, যেখান থেকে টেকনাফ বর্ডারটা খুব কাছে, অর্থাৎ আরাকান আর্মিরা খুব কাছে, যে কোনো সময় পৌঁছে যেতে পারে। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে খুব সম্প্রতিকালে 2-1 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে এসেছিলেন অজিত ডোভাল, এবং অজিত ডোভাল আসবার পরেই ভারতবর্ষের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র তিওয়ারি কিন্তু বিবৃতি দিয়েছেন, যে বিবৃতিটার মধ্যে তিনি বলতে চেয়েছেন অনেকটা ঘুরিয়ে যে অফেন্স ইজ বেস্ট ডিফেন্স, অর্থাৎ তিনি পাকিস্তানকে সমঝে দেওয়ার পাশাপাশি বুঝিয়ে দিয়েছেন যে কারণ ভারতবর্ষের কাছে এখন শুধুমাত্র উত্তর পশ্চিম সীমান্তটাই শুধুমাত্র টেনশনের নয়, উত্তর পূর্ব ভারতটাও টেনশনের মধ্যে রয়েছে। সুতরাং আজকের পরিস্থিতিতে 71 সালে যেভাবে
যেভাবে সেখানকার মানুষরা ক্ষতিগ্রস্ত হয়ে লড়াই করেছিল সেই পরিস্থিতি নেই। আজকে ভারতবর্ষকেই লড়াইয়ের ময়দানে ঢুকে গিয়ে প্রয়োজন হলে পরে আইএসআইদেরকে দমন করার প্রয়োজন হয়ে যেতে পারে বাংলাদেশের মাটিতে। ফলত এই মুহূর্তে ওয়াকরুজ্জামানকে সন্তুষ্ট করতে হবে যে বাংলাদেশের মাটি আইএসআই এর মাটি নয়, বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদের আতুর ঘর নয়। এর আগে পূর্ববর্তী বক্তারা যে কথাগুলো বলেছেন সেটার সঙ্গে কিন্তু এনলিস্টেড হয়ে আমার এই বক্তব্যটাকে রাখতে হবে। অর্থাৎ তিনি যেমন একধারে সুযোগ সন্ধানী হিসেবে কাজ করছেন, পাশাপাশি আন্তর্জাতিক চাপ অর্থাৎ ডোনাল্ড মোদি যে সমস্ত বিবৃতিগুলো দিয়ে বেড়াচ্ছেন সেটাকেও কিন্তু তিনি খুব নজরে রাখছেন। কারণ আপনারা জানেন যে সম্প্রতিকালে দুটো ইউনিভার্সিটির নামকরণ বদলে দিয়েছে রাজাকারের নামে, সেটাও আমাদের জানতে হচ্ছে। ফলত এইভাবে যদি চলতে থাকে, বাংলাদেশে যদি এইভাবে সন্ত্রাসবাদের আতুর ঘরে পরিণত হয়ে যায়, বিশ্বের মাটিতে তারা কিন্তু এক ঘরে হয়ে দিনকে দিন হতে থাকবে। সেই জায়গা থেকে এইরকম একটা পরিস্থিতিতে আপনি মানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এবং এখনকার যে পরিস্থিতি এত তপ্ত এবং গরম হয়ে রয়েছে, এবং যে সম্পর্কে ভূ রাজনীতিতে যে সম্পর্কের পুনর্বিন্যাস হচ্ছে, মানে ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার যে একটা বন্দোবস্ত বা বোঝাপড়া তৈরি হয়েছে, আবার ঠিক তেমনিভাবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে গোটা বিশ্ব দেখলো যে তিনি নরেন্দ্র মোদীর উপর দায়িত্ব ন্যস্ত করলেন। নরেন্দ্র মোদীর আবার দুজন ট্রাস্টেড লেফটেন্যান্ট অবশ্যই হচ্ছেন জয়শঙ্কর বিদেশমন্ত্রী এবং অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তারা যে প্রশ্নটা বললেন যে বাংলাদেশে যেভাবে আর কি জঙ্গি এবং ফান্ডামেন্টালিজম যে জায়গায় গিয়ে পৌঁছেছে, যে জায়গায় গিয়ে আইএস হচ্ছে, যেভাবে খুলে ধর্ষণ, বিরুদ্ধ মতকে একেবারে গুড়িয়ে দেওয়া, ফলে একটা ইন্টারভেনশনের প্রয়োজন এক্ষেত্রে মানে আসলে আশ্চর্য হবার কিছু নয়। এটা গৌতম দত্তর এটা বক্তব্য। আপনি এই জায়গাটাকে কি বলবেন? এটা কি সত্যি এরকম দিকে এগোচ্ছে, নাকি অন্য কিছু একটা চান্সেস থাকলেও থাকতে পারে? দেখুন, অফকোর্স মানে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যারা ক্ষমতায় থাকবে তারা যদি প্রো ইন্ডিয়ান হন বা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মতো মানসিকতা রেখে চলেন, তাহলে সেটা অবশ্যই ভারতের জন্য ভালো, বেটার। এবং সেক্ষেত্রে যেটা এই মুহূর্তে যেটা উনি বললেন যে, বা আপনি বলছেন যে ভারত ওখানে ইন্টারফেয়ার করবে কিনা, তো আমার মনে হয় এই মুহূর্তে ভারতের ইন্টারফেয়ার করার মতো পজিশন এখনও হয়ে ওঠেনি। কারণ এখন যেটা বাংলাদেশে চলছে এবং সেটা আজ শুধুমাত্র বাংলাদেশের ভেতরেই আভ্যন্তরীণ অবস্থাতেই আছে। এবং এক্ষেত্রে আমি শুধু এই জেনারেল যে উনি যেটা জেনারেল ওয়াকরুজ্জামান যেটা গত ওই সেই ওনার ভাষণে যেটা বলেছেন যে এনাফ ইজ এনাফের সঙ্গে কিন্তু উনি একটা জিনিস ভাসিয়ে দিয়েছেন। সেটা হলো যে পিলখানা যেটা 2009 সালে 25শে ফেব্রুয়ারি পিলখানা যে বিদ্রোহটা হয়েছিল, সেইটা নিয়ে কিন্তু উনি একটু খুব সুচারুভাবে ওই বিতর্কটা ভাসিয়ে দিয়েছেন। আমার মনে হয় এখন বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই জিনিসটা ভাসিয়ে দেওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে ভাসিয়ে দিয়ে কারণ ছিল না কেন করলে আমারও খুব আশ্চর্য লেগেছে, যেখানে বিডিআর ওই রকম আর্মি অফিসারদেরকে ওইভাবে মানে হত্যা করলো, মানে সে বিভৎস কাণ্ড, মানে গোটা মানে গেছিল। এবং বলাই হয় তখন আবার অনেকে শেখ হাসিনার উপরে এরকম যারা আজকে তার হয়ে অনেকে ইয়ে করছেন, বা যে আর্মিকে একটা মনোবল ভেঙে দেওয়ার জন্য শেখ হাসিনাই নাকি এরকম ঘটনাকে মদত দিয়েছিলেন। আমি ওখানেই আসছি যে এই মুহূর্তে বাংলাদেশের লোকজন নিজেরাও বুঝেছে যে ইউক্রেনে যেরকম ইউক্রেনের জনগণ বোকা হয়েছে, আর রাশিয়া আর ওই ইউরোপের মাঝে পড়ে বোকা হয়েছে, বাংলাদেশের জনগণও আমেরিকান ডিপ স্টেটের কবলে পড়ে ওরাও বোকা হয়ে গেছে। এবং বাংলাদেশের যে এই মুহূর্তে যে মাছরান্নাটা চলছে তার জন্য কমপ্লিটলি আমেরিকান ডিপ স্টেট দায়ী, এবং তারা কমপ্লিটলি বোকা হয়েছে এই মুহূর্তে। কিন্তু এখন অবধি বাংলাদেশের সব থেকে বড় জিনিস যেটা চলে সেটা হলো ভারত বিরোধিতা। এবং আমার মনে হয় জোর করে এই পিলখানার ঘটনাটা জেনারেল সাহেব ভাসিয়ে দিয়ে এই ভারত বিরোধিতা যে ব্যাপারটা থিতিয়ে আসছিল সেইটাকে আবার একটু চাগিয়ে দিলেন। কারণ পিলখানার বিদ্রোহ, বিডিআর এর বিদ্রোহ দমন করতে সেই বিভিন্ন রকম থিওরি, রয়্যাল লোক ঢুকে গেছিল, ইন্ডিয়ান এনএসজি ঢুকে গেছিল, হিন্দিতে কথা বলছিল, এই বলে উনি আবার এই যে ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্ট জনতার মধ্যে, সেটা আবার উনি একটু চাগিয়ে দিলেন। কারণ এই যে দেশে যে সমস্যাগুলো চলছে সেখান থেকে যদি সাময়িকভাবে আবার ওদেরকে একটু ডাইভার্ট করা যায়, এটা কিন্তু আরেকটা যেটা মানে আরেকটা কারণ, মানে ওই
ওই যে বক্তব্যের মধ্যে যে উনি দুটো পয়েন্ট দিয়েছিলেন, এই পিলখানাটা কুচিয়ে দেওয়ার পেছনেও কিন্তু এই একটা কারণ অবশ্যই আছে, যাতে আবার এই ভারত বিরোধী সেন্টিমেন্টটা উঠে যায় এবং বাংলাদেশের জনসাধারণ যে ভেতর থেকে ক্ষেপে আছে, যে তাদের মধ্যে ক্ষোভটা সেটা যেন একটু চ্যানেলাইজ হয়ে যায় ভারতের এগেনস্টে। এই মানে গৌতম বাবু, আপনার কাছে এটা মানে কোথাও যেন একটা চক্রব্যূহ এইভাবে তৈরি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস কাছে। আশিস বাবু, সরি। সেটা হচ্ছে না, নীলাঞ্জনবাবু যেটা বললেন যে এই 5ই আগস্টের আগে থেকেই যারা এই মানে তথাকথিত ছাত্র কি বলবো বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, এই ভারত বিরোধী মনোভাবটা তো আজকে তৈরি হয়নি, একটু একটু করে এই সময়ের যে অপশক্তি যারা বাংলাদেশের ক্ষমতায় আছে তারা এটা সব সময় বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। জামাতি হোক, রাজাকাররা হোক, যারাই হোক না কেন, ভারত বিরোধিতার এটা জাগিয়ে রেখেছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই সময়কালে আপনি একটা কথাই শুধু আপনাকে বলছি, যারা এই সময় বাংলাদেশকে অরাজকতার মধ্যে দিয়ে বাংলাদেশকে শাসন করার চেষ্টা করছে তারাই ভারত বিরোধী। বাংলাদেশের 18 কোটি মানুষ ভারত বিরোধী নয়। 18 কোটির একটা অংশ যারা এই ধরনের অরাজকতার পৃষ্ঠপোষক তারাই হচ্ছে ভারত বিরোধী, এবং তারা প্রকাশ্যে এটা করে। এবং বলি আরেকটা কথা বলি সুজিত দা, সেটা হচ্ছে আপনি দেখুন সেনাপ্রধান একটা জিনিস দেখেছেন পুরো বিবৃতিতে, একটা জিনিস মাথায় রাখবেন, মোটিভসটা মাথায় রাখার জন্য বলছি, একবারও কিন্তু প্রধান উপদেষ্টা নাম উচ্চারণ করেননি, তিনি কিন্তু ডক্টর ইউনূস বলেছেন। তাহলে তার মানে কি উনি প্রধান উপদেষ্টা, এটাকে তার মানে স্বীকৃতি দিচ্ছেন না দিচ্ছেন না? এই রাজনৈতিক প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে যিনি রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন তাকে তো প্রধান উপদেষ্টা বলবেন উনি, কিন্তু উনি একবারও প্রধান উপদেষ্টা বলেননি। তার মানে কোথাও মোহাম্মদ ইউনূসের টোটাল যে কার্যক্রম এই 7 মাস ধরে, সেখানেও কিন্তু সেনা প্রধানেরও কিন্তু একটা অনাস্থার মনোভাব আছে, চেয়ারকে সম্মান করেননি, কিন্তু নাম ধরে ডেকেছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশে 71-এর দেশবিরোধী শক্তি অত্যন্ত মানে ক্রিয়াশীল। উনি একটা কথা বলছিলেন না যে রাজাকারের নামাঙ্কিত হল হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, একদম প্রতিষ্ঠিত রাজাকার, প্রচুর লোককে খুন করেছিল ওই সময়, তার নামে চট্টগ্রামের একটা হল হচ্ছে। মানে এইগুলো হচ্ছে মোটিভস যে দেশটাকে কারা শাসন করছে এবং কি চায়, এবং ভারত বিরোধিতাই এদের প্রধান অস্ত্র, কারণ এটা করেই ওরা টিকে থাকতে পারে, যারা এই সময় ক্ষমতায় আছে তাদের কথা বলছি। কিন্তু আপামর বাংলাদেশের মানুষ এই মুহূর্তে চাইছে যে ধারাবাহিক অপরাধ, ধারাবাহিক অনিয়ম, লুটপাট, ধর্ষণ, খুন, এই যা কিছু বাংলাদেশে চলছে এর অবসান চাইছে। এই অবসান থেকে বেরোনোর স্বাভাবিক, চাওয়াটা স্বাভাবিক, কিন্তু প্রশ্ন তো চাইলেই তো হবে না। সেই রাজনৈতিক কোনো একটা রাজনৈতিক শক্তি বা নির্বাচন, সেরকম জায়গায় নিষ্ক্রিয় জনগণকে মানে তারা চাইতে পারেন, কিন্তু নিষ্ক্রিয়তা যে কোনো কারণেই হোক, অত্যাচার বা অবিচার বা হচ্ছে কোনো আইনের শাসন না থাকলে তাদের নিষ্ক্রিয়তা, বাংলাদেশের মানুষের নিষ্ক্রিয়তাটা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। বার করবেন কি করে? আপনি বলছেন এই ভারত বিরোধিতার উপকরণটাকে তৈরি করা, এটা কি ভারত তো চুপচাপ মেনে নেবে না? বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বক্তব্যে পরিষ্কার। না, নীলাঞ্জনবাবু একটা কথা যেটা বললেন, 71-এর সময় ভারতের হস্তক্ষেপ আর আজকের দিনে দাঁড়িয়ে ভারতের হস্তক্ষেপের ক্ষেত্রে সরাসরি একটু অসুবিধা আছে। আপনি একটা কিছু খেয়াল করবেন, ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন যে বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদী কথা বলবেন, নরেন্দ্র মোদী কিন্তু ওখানে চুপ ছিলেন, বাংলাদেশের বিষয়ে কথা বলেনি, উনি অন্য বিষয় বলেছিলেন। এটা মানে আমি রাজনৈতিকভাবে হয়তো বিজেপি বিরোধিতা করি, কিন্তু উনি রাষ্ট্রনীতিবিদ হিসেবে ওই সময় চুপ থাকাটা, উনি কিন্তু একটা কৌশলী অবস্থান নিয়েছিলেন। এই কৌশলী অবস্থানটা রাষ্ট্রনায়কদের নিতে হয়, হ্যাঁ, এবং এটা আখেরে কাজ হয়। এবং তারপরই আমি কি করব সেটা যদি আমি সবার সামনে বলে দিই, তাহলে তো শত্রুরা কি করবো, নিজেদেরকে তৈরি করে ফেলবে। ফলে নরেন্দ্র মোদী ঠিকই করেছিলেন। কিন্তু আজকে সরাসরি আপনি যদি আগ্রাসন করেন বাংলাদেশের ওপর, তাহলে কিন্তু আপনি আগ্রাসনকারী দেশ হিসেবেই প্রথমে চিহ্নিত হবেন। কারণ আপনার সীমানা, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবেশ আপনার সীমানাকে কিন্তু অসুরক্ষিত এখনো করেনি। অসুরক্ষিত করার জায়গায় গেলে আপনি হস্তক্ষেপের জায়গায় যেতে পারেন। ফলে ভারতবর্ষ তো তার স্বাধীন হওয়ার পর থেকে কোনো দিন নিজে থেকে কোথাও আক্রমণকারী দেশ হিসেবে চিহ্নিত হননি। নরেন্দ্র মোদী আমার মনে হয় না যে নিজের ভারতবর্ষকে আক্রমণকারী দেশ হিসেবে বিশ্বের সামনে চিহ্নিত করবে। এটা আমার রাজনৈতিক অবস্থানের দিক থেকে মনে। এরকম একটা গৌতম বাবু, তাহলে আমরা মানে ওয়াকারুজ্জামানকে
তার এই বক্তব্য আগামী দিনে আজকে দ্বিতীয়, তারপর আরও কিছু বক্তব্য, কোথাও একটা কি এখন ট্রেলার পর্বটা চলছে আর কিছু মানে মধ্যে আসল ছবিটা আমরা দেখতে পাবো? আমি আপনাদের এই কথা বলতে পারি, ওয়াকারুজ্জামান অত্যন্ত সুকৌশলী এবং চাতুর্যতার সঙ্গে কিন্তু সে নিজের দিক নির্দেশ করছে এবং সে আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতিটাকে দারুণভাবে অবজার্ভ করছেন। কখনোই কিন্তু ভারতের প্রতি তীব্র বিদ্বেষ নিয়ে কোনো মন্তব্য করছেন বলে আমি অন্তত সেভাবে শুনিনি। এটা তার একটা কৌশল, কারণ তার যদি ক্ষমতায় আসতে হয়, বাংলাদেশের মাটিতে যদি তাকে ক্ষমতায় আসতে হয়, সে অন্তত ভালো করে জানে যে ভারতবর্ষের সহযোগিতা তার অত্যন্ত প্রয়োজনীয়। ফলে তো প্রথম থেকেই কিন্তু তিনি ভারত সম্পর্কে কোনো মন্তব্য থেকে বিরত ছিলেন। এটা তার একটা কৌশলের মধ্যে ছিল। তিনি শুধু সেনাপ্রধান না, আমার কিন্তু বারবার মনে হয়েছে তিনি রাজনৈতিক মানুষ হিসেবে অত্যন্ত দক্ষ, ভাবে এগিয়ে যাবার কথাটা তিনি ভাবেন এবং মাথা অত্যন্ত ঠান্ডা, যার জন্য ভারতবর্ষ সম্পর্কে কোনো মন্তব্য না করে তিনি আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতবর্ষের বর্তমান অবস্থা সম্পর্কে অত্যন্ত অবিহিত। ফলত ভারতবর্ষকে সামনে রেখেই তিনি বাংলাদেশের মসনদে বসবার একটা কৌশল তিনি অবলম্বন করতেই পারেন। ধন্যবাদ। এইটা আমরা কোথাও একটা জায়গায় এটাই অ্যান্টিসিপেট করছি যে কথাটা শুরুর দিন থেকে বিভিন্ন আমাদের যারা বিশ্লেষক আসছেন, যারা মুখপাত্র আসছেন, বিশেষজ্ঞ আসছেন, নিরাপত্তা, তারা একটা জায়গাতে আমরা কিন্তু বারবার হচ্ছে যে একটা অদ্ভুত কম্বিনেশনস অফ হচ্ছে রাষ্ট্রপতি তার হয়ে এবং সেনাপ্রধান রয়েছেন, সেখানে একটা অন্তর্বর্তী সরকার শপথ নিচ্ছেন, কাজ করেছে অন্তর্বর্তী সরকার, এবং সেক্ষেত্রেও কিন্তু একটা কৌশলী অবস্থান। বাংলাদেশে এরকম একটা পরিস্থিতিতে উচ্চাকাঙ্ক্ষী অনেক জেনারেল বা তার বিভিন্ন র্যাঙ্কের বিভিন্ন লোকজনকে আমরা দেখেছি যে কিভাবে ক্ষমতাকে দখল করা হচ্ছে। এই টেন্ডেন্সি দেখা গেছে 75, দেখা গেছে পরবর্তী ক্ষেত্রে জিয়াউর 91, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এবং তারপর হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতায় উত্তরণ, তারপরে অনেকগুলো কু এবং হচ্ছে পিলখানা ইনসিডেন্ট। এইরকম একটা রক্তাক্ত জায়গা থেকে দাঁড়িয়েও বাংলাদেশের একটা রাজনীতি আছে, একটা রাজনৈতিক ব্যবস্থা আছে। নির্বাচন যতই হাস্যকর হোক, এই হাস্যকর নির্বাচনের মধ্যে থেকে একটা সরকার চলেছে। বিএনপি প্রথম দফায় তারা সংসদ বয়কট করেছিল, দ্বিতীয় দফায় সংসদ অ্যাটেন্ড করেছে, আবার লাস্ট নির্বাচনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই রকম দিক দিয়ে যাচ্ছে। এরকম একটা ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থাকে সবল করতে গেলে কোথাও একটা মিলিটারি ইনজেকশন কি দরকার, যেটা আরও একটু রিফাইন্ড, আরও একটু বেশ পলিশড, যে একধারে বৈপ্লবিক যে তথাকথিত অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে একটা কোথাও জায়গায় মান্যতা দেয়, আবার হচ্ছে স্বৈরাচারকে সরাসরিভাবে সমর্থন দেয় না। এইরকম একটা অবস্থান কিন্তু তার এই ভাষণে লক্ষ্য করা যাচ্ছে। আমরাও দেখছি ওয়াকারুজ্জামানকে এবং আমাদের যারা প্রাক্তন সেনাকর্তা তারা এই বিষয় নিয়ে তাদের মতামত দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকে নীলাঞ্জন দাম আপনার মতামতের জন্য, ডক্টর আশিস দাস আপনাকেও এবং গৌতম দত্ত আপনাকেও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতির সাথে এর একটা প্রভাব থেকেই যায়, যে কারণে আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা তুলে ধরতে চাইছি। এই কারণে এবং ডক্টর আশিস দাস যে কথাটা বললেন, আমার কাছেও প্রচুর এই ধরনের বিভিন্ন সময় আবেদন এবং ফোন আসে বিভিন্ন ক্ষেত্র থেকে, যে আপনারা বলুন, তখন বাংলাদেশে মুক্তভাবে কিছু বলা যাচ্ছে না, এতটাই দাপট, এতটাই হচ্ছে সাংবাদিকদের ত্রাসের মধ্যে এই মুহূর্তে তাদের কাজ করতে হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর দায় ডক্টর ইউনূসকে তো নিতেই হবে, এবং বাংলাদেশের যারা আজকে স্টেক হোল্ডার তারা কেউ কিন্তু এর থেকে পরিত্রাণ পাবেন না। ইতিহাস বরাবরই বড় নিষ্ঠুর আচরণ করে। ধন্যবাদ, নমস্কার।